প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে ডাল্টনের আংশিক চাপ সূত্র আর ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রকাশ, মৌল ভগ্নাংশ কি, মৌল ভগ্নাংশের সাথে ডাল্টনের আংশিক চাপ সূত্রের সম্পর্ক, এরপরে দুই বা ততোধিক গ্যাস মিশ্রণের ক্ষেত্রে মোট চাপ নির্ণয়, আরো যদি সময় পাওয়া যায় আরো দুই একটা অঙ্ক আমরা আজকে করাবো। তাহলে শুরু করা যাক। ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্র জানতে হলে প্রথমে আমাদের আংশিক চাপ কি জানতে হবে, চাপ কি জানতে হবে। ধরো এটা একটা পাত্র, তাপমাত্রা স্থির আছে, পিস্টন দিয়ে আটকানো আছে, এর আয়তন ভি। এর মধ্যে তিনটি গ্যাসীয় পদার্থ মিশ্রিত অবস্থায় আছে, একটা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন, একটা অক্সিজেন। এরা পরস্পর বিক্রিয়া করে না, একে অপরের সাথে আকর্ষণও করে না, এমন তিনটি গ্যাসীয় উপাদান এই পাত্রের মধ্যে মিশ্রিত অবস্থায় আছে। এই তিনটি উপাদান একত্রে যে চাপ প্রয়োগ করতেছে সেই চাপটাকে বলা হয় মিশ্রণের চাপ। তিনটা উপাদানের, এই যে গ্যাসীয় তিনটি উপাদান আছে, তিনটি উপাদানের স্থির তাপমাত্রায় ভি আয়তন বিশিষ্ট পাত্রে যে চাপ একত্রে প্রয়োগ করতেছে সেটা হচ্ছে মিশ্রণের চাপ, সেটা হচ্ছে মোট চাপ। আংশিক চাপ হলো এই তিনটি উপাদানকে বাদ দিয়ে যদি আমরা একটি করে উপাদান রাখি, ধরো হাইড্রোজেন আছে, নাইট্রোজেন অক্সিজেন নাই, শুধু হাইড্রোজেন আছে, নাইট্রোজেন অক্সিজেনকে সরিয়ে ফেলেছি। হাইড্রোজেন এখন যে চাপ দিবে তাপমাত্রা স্থির আছে, আয়তনও একই আছে, এখন এ যে চাপ দিবে নিশ্চয়ই মোট চাপের চেয়ে এর চাপ কম হবে। এ একাই যে চাপ দিবে, অর্থাৎ উপাদান মিশ্রণের প্রত্যেকটি উপাদান ওই পাত্রে যে চাপ দিবে সেটা হলো সেই উপাদানের আংশিক চাপ। ধরো এটা হাইড্রোজেন আংশিক চাপ ধরলাম P1। হাইড্রোজেন যদি একাই থাকে, আবার যদি অক্সিজেন একাই থাকে, এও তো একটা চাপ দিবে, এর আংশিক চাপ ধরলাম P2। যদি নাইট্রোজেন একাই থাকে, ওই তাপমাত্রা ওই আয়তনে এও তো একটা চাপ দিবে, এর চাপ ধরলাম P3। এইগুলো হচ্ছে আংশিক চাপ, আংশিক চাপ। এটা হচ্ছে হাইড্রোজেনের, এটা হচ্ছে অক্সিজেনের, আর এটা হচ্ছে নাইট্রোজেনের। এই চাপটা কার? এই চাপটা তিনটা উপাদান একসাথে যখন ছিল, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, তিনজনে যখন একত্রে ছিল তখন যে চাপ দিচ্ছে সেটা হচ্ছে মিশ্রণের চাপ বা মোট চাপ। এখন আমরা চলে যাই ডাল্টনের আংশিক চাপ সূত্র। পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া করে না এবং গ্যাস মিশ্রণের উপাদান অণুগুলো পরস্পরের মধ্যে কোনো আকর্ষণও করে না। এই ধরনের দুই বা ততোধিক গ্যাসের মিশ্রণকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের আবদ্ধ পাত্রে রাখলে গ্যাস মিশ্রণ মোট চাপ যা দেয়, এই মোট চাপ উপাদানগুলোর আংশিক চাপের সমষ্টির সমান। যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের পাত্রে তিনটি গ্যাস রয়েছে, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন। এই তিনটি গ্যাস একত্রে যে চাপ দিচ্ছে সেই চাপ পি, আর তিনটা গ্যাস আলাদা আলাদা করে যে চাপ দেয় সেটা হচ্ছে, একটা হচ্ছে P1, একটা P2, একটা P3। ডাল্টনের আংশিক চাপ সূত্রে বলা হয়েছে পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া করে না
গ্যাস মিশ্রণের উপাদানসমূহ একে অপরকে আকর্ষণ করে না, এরকম দুই বা ততোধিক গ্যাস মিশ্রণকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের আবদ্ধ পাত্রে রাখলে গ্যাস মিশ্রণের মোট চাপ উপাদান গ্যাসগুলোর আংশিক চাপের সমষ্টির সমান। উপাদান গ্যাসগুলোর আংশিক চাপের সমষ্টির সমান। তাহলে মোট চাপ পি, আংশিক চাপ P1, P2, P3। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুযায়ী P ইকুয়াল P1 প্লাস P2 প্লাস P3। মোট চাপ প্রত্যেকটা উপাদানের আংশিক চাপের সমষ্টির সমান। এটাই ছিল ডাল্টনের আংশিক চাপ সূত্র। ধরি একটি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট আয়তন ভিতে তিনটি গ্যাসীয় পদার্থ রয়েছে। একটা নাইট্রোজেন যার মোল সংখ্যা N1, একটা অক্সিজেন যার মোল সংখ্যা N2, একটা হাইড্রোজেন যার মোল সংখ্যা N3। তাহলে এই তিনটা গ্যাস মিশ্রণের মোট মোল সংখ্যা N হলে N ইকুয়াল N1 প্লাস N2 প্লাস N3। এটা ইকুয়েশন নাম্বার 1। এই যে পাত্রে তিনটি উপাদান আছে, তিনটি উপাদানের পরিবর্তে যদি একটি করে উপাদান থাকতো, ধরো তিনটি উপাদানের মধ্যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন একাই যখন এই স্থির তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের পাত্রের মধ্যে যে চাপ প্রয়োগ করবে সেই চাপটা হাইড্রোজেনের আংশিক চাপ হবে। তা আংশিক চাপকে আমি P1 দিয়ে প্রকাশ করলাম, হাইড্রোজেন আংশিক চাপ P1। তাহলে আমরা যদি বয়েল চার্জ অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র বা আদর্শ গ্যাসের সমীকরণ যদি আমরা এখানে প্রয়োগ করি, তাহলে এর চাপ বর্তমান চাপ এর হচ্ছে P1। তাহলে P1 আয়তন V, P1 V ইকুয়াল A। তাহলে P1 V ইকুয়াল N3RT, কারণ মোল সংখ্যা N3 ছিল। এটা কি আদর্শ গ্যাসের সমীকরণ, বয়েল চার্জ অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র। এটা হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন আংশিক চাপ, তার আয়তন, তার মোল সংখ্যা, মোলার গ্যাস দ্রব্যক আর স্থির তাপমাত্রা T। এখান থেকে যদি আমি N3 বের করি, N3 ইকুয়াল কি হবে? N3 ইকুয়াল হবে P1V বাই RT। এর ইকুয়েশন নাম্বার দিলাম 2। এখন হাইড্রোজেনের পরিবর্তে আমি এখন রাখবো অক্সিজেন রাখতেছি। যদি অক্সিজেন রাখি তাহলে অক্সিজেন এই স্থির তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের পাত্রে যে আংশিক চাপ প্রয়োগ করবে সেই আংশিক চাপ P2, ধরে নিলাম P2। তাহলে এখানে যদি আমি বয়েল চার্জ অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র এখন ব্যবহার করি তাহলে হবে P2 আয়তন V, এর অক্সিজেনের মোল সংখ্যা N2 RT, PV ইকুয়াল nRT, সেই সূত্র। তাহলে N2 ইকুয়াল কি আসতেছে? P2V বাই RT, ইকুয়েশন নাম্বার 3। এখন অক্সিজেনের পরিবর্তে যদি আমি নাইট্রোজেন রাখি, আর নাইট্রোজেন এই স্থির তাপমাত্রা নির্দিষ্ট আয়তনের পাত্রে যে চাপ প্রয়োগ করতেছে সেই চাপ যদি P3 হয়, তাহলে এখন যদি আমি বয়েল চার্জ অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র ব্যবহার করি তাহলে কি হবে? P3 আয়তন V, PV ইকুয়াল nRT, নাইট্রোজেন হচ্ছে N1 RT। এখান থেকে যদি আমি N1 এর মানটা বের করি, P
P3V/R3, এটা ইকুয়েশন নাম্বার 4। এখন যদি নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন তিনটি পদার্থই আছে, তিনটি পদার্থ একত্রে চাপ দিচ্ছে। একত্রে চাপ দিলে মিশ্রণের মোট চাপ হবে, কারণ তিনজনে একত্রে চাপ দিচ্ছে, তাপমাত্রা স্থির আছে, নির্দিষ্ট আয়তনের পাত্র আছে, তিনটি উপাদানই একত্রে যে চাপ দিচ্ছে সেটা মিশ্রণের মোট চাপ, সেটা যদি পি হয়, তাহলে এখানে যদি আমরা বয়েল চার্লস অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র ব্যবহার করি, তাহলে দাঁড়াচ্ছে পি আয়তন তো ভি, পিবি ইকুয়াল, এবার তিনটারে মূল সংখ্যা আছে এন, এই যে 1 2 3 তিনটারে টোটাল মূল সংখ্যা এন, তাহলে হবে এন আর টি। এখান থেকে যদি আমরা এন এর মান বের করি, PV/RT, এটা ইকুয়েশন নাম্বার 5। এখন আমরা N1 N2 N3 আর N এর মান পেয়েছি, এই হচ্ছে N1, এই হচ্ছে N2 N3, এই N এর মান আমরা পেয়েছি। ঠিক এই মানগুলো আমরা ইকুয়েশন নাম্বার 1 এ বসিয়ে দেই। 1 2 3 4 5 থেকে পাই। আমরা কি করব, n এর মান বসিয়ে দেব n এর জায়গায়, n1 এর মান n1 এর জায়গায়, n2 মান n2 এর জায়গায়, n3 মান n3 এর জায়গায় আমরা বসিয়ে দেব। n এর মানটা n এর জায়গায় বসিয়ে দেই, এইটা PV/RT। n1 এর মান এইটা P3V/RT, n2 মান এটা P2V/RT, n3 মান এটা P1V/RT। এখন P আর RT না, V আর RT এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, V/RT উভয় দিক থেকে কমন নিয়ে যদি বাদ দিয়ে দেই, তাহলে হয় P ইকুয়াল P1 প্লাস P2 প্লাস P3 হয়, অর্থাৎ মিশ্রণের মোট চাপ ইকুয়াল প্রত্যেকটা উপাদানের আংশিক চাপের সমষ্টি। এটাই ছিল ডাল্টনের আংশিক চাপ সূত্র। মোল ভগ্নাংশ, কোন গ্যাস মিশ্রণের একটি উপাদানের মোল সংখ্যার সাথে ওই মিশ্রণে উপস্থিত সব উপাদানের মোট মোল সংখ্যার অনুপাতকে ওই উপাদানের মোল ভগ্নাংশ বলে। ধরি একটি পাত্রে তিনটি গ্যাস উপাদানের মিশ্রণ রয়েছে, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন। নাইট্রোজেনের মোল সংখ্যা N1, অক্সিজেনের মোল সংখ্যা N2, হাইড্রোজেনের মোল সংখ্যা N3। তাহলে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ হবে নাইট্রোজেন এর মোল ভগ্নাংশ সংজ্ঞা অনুযায়ী নাইট্রোজেনের মোল সংখ্যা এর সাথে উপাদান মিশ্রণের মোট মোল সংখ্যার অনুপাতকেই বলা হয় মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশকে সাধারণত x দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এটাকে আমি প্রকাশ করলাম x1 দিয়ে। x1 কি, নাইট্রোজেনের মোল সংখ্যা উপরে থাকবে আর নিচে থাকবে মোট মোল সংখ্যা, উপাদান সমূহের মোট মোল সংখ্যার অনুপাতকে এই মোট মোল সংখ্যা, এটা হলো নাইট্রোজেনের মোল ভগ্নাংশ। অক্সিজেনের মোল ভগ্নাংশ অনুরূপভাবে অক্সিজেনের মোল ভগ্নাংশ ধরে নিলাম x2, তাহলে অক্সিজেনের মোল সংখ্যা উপরে আর উপাদান মিশ্রণের মোট মোল সংখ্যা,
মোট মোল সংখ্যা তো এই তিনটা যোগ করলে পাওয়া যাবে, এটা অক্সিজেনের মোল ভগ্নাংশ। অনুরূপভাবে হাইড্রোজেনের মোল ভগ্নাংশ x3। হাইড্রোজেনের মোল সংখ্যা উপরে বাই মোট মোল সংখ্যা। সব সময় মনে রাখতে হবে একটি গ্যাস মিশ্রণের উপাদান সমূহের মোল ভগ্নাংশের সমষ্টি সর্বদা 1, অর্থাৎ x1 যোগ x2 যোগ x3, এটা অলওয়েজ কত 1। গ্যাস মিশ্রণের উপাদান সমূহের মোল ভগ্নাংশের সমষ্টি সর্বদা 1। আমরা যোগ করে ফেলি তিনটায়, x1 এর মান n1 বাই n1 প্লাস n2 প্লাস n3, x2 মান n2 বাই n1 প্লাস n2 প্লাস n3, x3 মান n3 বাই n1 প্লাস n2 প্লাস n3। আমরা যোগ করব, যোগ করলে লসাগু n1 প্লাস n2 প্লাস n3, এখানে হবে n1, এখানে হবে n2, এখানে হবে n3, ভাগ দিলে কাটাকাটি গুলো হচ্ছে 1। তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম গ্যাস মিশ্রণের প্রত্যেকটা উপাদানের মোল ভগ্নাংশের সমষ্টি অলওয়েজ 1, এটা মনে রাখতে হবে। মোল ভগ্নাংশের সাথে ডাল্টনের আংশিক চাপ সূত্রের সম্পর্ক। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের একটি পাত্রে তিনটি গ্যাসীয় উপাদান রয়েছে যারা একে অপরের সাথে বিক্রিয়া করে না, একে অপরকে কোনো আকর্ষণ করে না। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুযায়ী প্রত্যেকটা উপাদানের আংশিক চাপ আমরা বের করতে পারবো এবং গ্যাস মিশ্রণের মোট চাপও বের করতে পারবো। তা প্রত্যেকটা উপাদানের আংশিক চাপ বের করার আগে প্রত্যেকটা উপাদানের মোল সংখ্যা আমরা ধরে নিলাম। হাইড্রোজেনের মোল সংখ্যা n1, অক্সিজেনের মোল সংখ্যা n2, নাইট্রোজেনের মোল সংখ্যা n3। এখন যদি হাইড্রোজেন একাই থাকে, নাইট্রোজেন অক্সিজেন নাই, তা হাইড্রোজেন এখন যে চাপটা দিবে সেটা তার আংশিক চাপ, এই দুটো যেহেতু নাই, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের পাত্রে হাইড্রোজেন এখন একাই যে চাপ প্রয়োগ করতেছে সেটা হাইড্রোজেনের আংশিক চাপ। সেই আংশিক চাপ হচ্ছে P1, আয়তন হচ্ছে V1। তাহলে যদি আমরা বয়েল চার্লস অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে? P1V ইকুয়াল N1 RT। বোঝা যায় কি? P1V ইকুয়াল N1 RT। তা হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা লিখতে পারি, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা লিখতে পারি P1V ইকুয়াল N1 RT। এখান থেকে N1 ইকুয়াল লিখতে পারি P1V বাই RT। অনুরূপভাবে অক্সিজেনের ক্ষেত্রে আমরা লিখতে পারি P2V বাই RT। এটা P2 হচ্ছে অক্সিজেনের আংশিক চাপ। নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? N3 ইকুয়াল P3V বাই RT। এটা 3 নং সমীকরণ। তিনটায় যদি একত্রে থাকে তাহলে একত্রে যে চাপ দিবে সেটা মিশ্রণের মোট চাপ। তিনজনে চাপ দিচ্ছে, তাহলে মিশ্রণের মোট চাপের ক্ষেত্রে আমরা যে মোট মোল সংখ্যা n হয়, তাহলে আমরা লিখতে পারি মোট মোল সংখ্যা n ইকুয়াল মোট চাপ P PV বাই RT। এটা 4 নং সমীকরণ। এইটাকে বোঝা গেছে, এটা হচ্ছে তিনজনে একসঙ্গে চাপ দিচ্ছে, তিনজনে। তো তিনজনে চাপ দিলে তার সেই চাপটা P, সেই P আয়তন V PV ইকুয়াল N RT। তো তিনজনকার মোল সংখ্যা তিনটার যোগফলকে আমরা n দিয়ে প্রকাশ করেছি, অর্থাৎ n ইকুয়াল n1 প্লাস n2 প্লাস n3। তাহলে n আমরা বসাবো n RT। তো n ইকুয়াল PV বাই RT। হাইড্রোজেনের মোল ভগ্নাংশ যদি x1 হয়
হাইড্রোজেনের মোল ভগ্নাংশ x1, তাহলে হাইড্রোজেনের মোল ভগ্নাংশ ইকুয়াল আমরা লিখতে পারি n1 বাই, তার মানে হাইড্রোজেনের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যাকে আমরা n দিয়ে প্রকাশ করেছিলাম, n1 প্লাস n2 প্লাস n3 n, তাহলে আমরা n বসিয়ে দিলাম। এখন আমরা n1 আর n এর মান বসিয়ে দিব। এই হচ্ছে n1 এর মান p1v বাই RT, n এর মান pv বাই RT। এখন যদি আমরা এখানে উল্টিয়ে দেই p1v বাই RT ইকুয়াল RT বাই pv, RT RT কাটা যায়, vv কাটা যায়, p1 বাই p ইকুয়াল x1, তাহলে আংশিক চাপ p1 ইকুয়াল মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এইটা বুঝতে পারছো কিনা? আংশিক চাপ p1 ইকুয়াল মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। x1 যেমন আমরা বের করলাম, যদি x2 বের করো, x3 বের করো, প্রত্যেকটার ক্ষেত্রে তুমি এটাই পাবা, অর্থাৎ আংশিক চাপ ইকুয়াল মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এটাই হচ্ছে মোল ভগ্নাংশের সাথে আংশিক চাপের সম্পর্ক, ডাল্টনের আংশিক চাপের সম্পর্ক, অর্থাৎ আংশিক চাপ ইকুয়াল মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তাহলে আমরা পরিশেষে বলতে পারি একটি গ্যাস মিশ্রণের যে কোনো উপাদানের আংশিক চাপ, যে কোনো একটি উপাদানের আংশিক চাপ ইকুয়াল সেই উপাদানের মোল ভগ্নাংশ ইনটু মিশ্রণের মোট চাপ। প্রথম পাত্রে নাইট্রোজেন গ্যাস আছে, তার আয়তন v1, চাপ p1, তাপমাত্রা স্থির। দ্বিতীয় পাত্র ওই একই তাপমাত্রায় অক্সিজেন গ্যাস আছে, আয়তন v2, চাপ p2। দুই পাত্রকে একটা স্টপ কক দিয়ে সেপারেট করা আছে। যদি স্টপ ককটা আমরা খুলে দেই, তাই দুই পাত্রের মধ্যে গ্যাসের বিনিময় ঘটবে। যেদিকে চাপ কম সেদিকে গ্যাসীয় পদার্থ যাবে এবং দুই পাত্রের মধ্যে গ্যাসীয় পদার্থ ছড়িয়ে পড়বে। আমরা ধরে নিলাম যে এই দুই পাত্রের মধ্যে এখন শুধু নাইট্রোজেন আছে, অক্সিজেন নাই, ধরে নাও। তা নাইট্রোজেন যে চাপটা দিবে দুই পাত্রের মধ্যে, সেই দুই পাত্র মানে v1 প্লাস v2 মোট আয়তন, চাপ যেটা দিবে সেটা নাইট্রোজেনের কি আংশিক চাপ। নাইট্রোজেনের যদি আংশিক চাপ হয়, শুরুতে নাইট্রোজেনের আয়তন আর চাপ ছিল এটা, শুরুতে নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আমরা বয়েলের সূত্র প্রয়োগ করি, বয়েলের সূত্র, তা প্রথম p1 v1 প্রথম এই অবস্থায় ছিল, p1 v1 ইকুয়াল p2 v2, সেই p2 হচ্ছে pn2 আর v2 হচ্ছে v1 প্লাস v2। p1 v1 ইকুয়াল p2 v2 যে আমরা বয়েলের সূত্র যদি প্রয়োগ করি তাহলে এরকম হবে না? থ্যাংক ইউ। তাহলে এখন আংশিক চাপ pn2, এটা আংশিক চাপ, কিন্তু এটা যেহেতু মিশ্রিত হয়ে গেছে তাহলে এটা আংশিক চাপ, pn2 ইকুয়াল p1 v1 বাই v1 প্লাস v2। এটা ইকুয়েশন নাম্বার 1। এখন অক্সিজেনের ক্ষেত্রে কি ঘটবে? সেম ঘটনা অক্সিজেনের ক্ষেত্রেও ঘটবে। অক্সিজেনের ক্ষেত্রে শুরুতে যখন স্টপ কক লাগানো ছিল তখন তার আয়তন ছিল v2, চাপ ছিল p2, তাহলে আয়তন ছিল p2 আর v2, এটা ছিল তার শুরুতেই। এখন যখন স্টপ কক খুলে দেওয়া হয়েছে তখন অক্সিজেন তো দুই পাত্রে ছড়িয়ে পড়বে, অক্সিজেনের ছড়িয়ে পড়ার আয়তনটা বেড়ে গেল, আয়তন হয়ে গেল v1 v2। এখন যেহেতু দুইটা গ্যাস উপাদান, তাহলে যে অক্সিজেন এখন যে চাপটা দিবে সেই চাপটা অক্সিজেনের আংশিক চাপ। তো ধরে নিলাম অক্সিজেন আংশিক চাপ PO2, এটা অক্সিজেন আংশিক চাপ। এখন আয়তন v1 প্লাস v2, তাহলে আমরা বয়েলের সূত্র প্রয়োগ করেছি, p1 v1 ইকুয়াল p2 v2, শুরুতে এটা ছিল এখন এটা, তাহলে অক্সিজেন আংশিক চাপ ইকুয়াল আসতেছে p2 v2 বাই v1 প্লাস v2। এটা ইকুয়েশন নাম্বার 2। তাহলে পুরো পাত্রের মধ্যে দুইটা পদার্থ একত্রে যে চাপ দিচ্ছে সেটা মিশ্রণের মোট চাপ। ধরে নিলাম মোট চাপটা
ধরে নিলাম মোট চাপটা পি, মোট চাপটা কি, তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুযায়ী মোট চাপ ইকুয়াল দুটো আংশিক চাপের সমষ্টি, অর্থাৎ Pn2 প্লাস PO2। এটা ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুযায়ী মোট চাপ ইকুয়াল গ্যাস মিশ্রণের উপাদান সমূহের আংশিক চাপের সমষ্টি। এটাই ছিল ডাল্টনের আংশিক চাপ সূত্র। এখন আমরা যদি Pn2 আর PO2 এর মানটা এখানে বসিয়ে দেই, বসিয়ে দিলে কি আসে, আমরা যদি এখানে যোগ করে দেই তাহলে V1 প্লাস V2 P1 V1 প্লাস P2 V2 ইকুয়াল মোট চাপ। এখন আমরা কি পেলাম, মোট চাপের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। মোট চাপের সাথে যে সম্পর্কটা তৈরি হলো সেটা হচ্ছে যতগুলো আমাদের এখানে উপাদান থাকবে সবগুলো উপাদানের এরকম P1 V1 P2 V2 থাকবে, P3 V3 ডট 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 Pn Vn থাকবে, আর নিচে থাকবে মোট আয়তন V1 প্লাস V2। এইটা হচ্ছে মোট চাপের সাথে প্রত্যেকটা উপাদান যদি আলাদা আলাদা পাত্রে রাখা হয় তার সম্পর্ক। আংশিক চাপ ও মিশ্রণের মোট চাপ কত হবে? শুরুর দিকে নাইট্রোজেনের দিকে তাকাও, নাইট্রোজেনের আয়তন ছিল এটা, নাইট্রোজেনের চাপ ছিল এটা। পরে এই নাইট্রোজেনকে রাখা হয়েছে 1 লিটার বিশিষ্ট একটা সিলিন্ডারে, শেষের আয়তন এটা হয়েছে। তাহলে আংশিক চাপ সূত্রে আমরা একটু আগে পড়ে আসছে এরকম, এটা নাইট্রোজেন ছিল Pn2, যদি একটু আগেই তুমি দেখো ছিল P1 V1 বাই V, এটা ছিল P1 V1 বাই, এটা ছিল একটু আগে আমরা পড়ে আসছি যে আগের মানে এটা কোন সূত্র, বয়েলের সূত্র, আগের আয়তন P1 V1, পরের আয়তন আর চাপ, এই চাপটা আংশিক চাপ। অর্থাৎ প্রথমে ছোট পাত্রে ছিল, এখন বড় পাত্রে 1 লিটার পাত্রে, ছোট পাত্রে তার আয়তন ছিল এটা, চাপ এটা ছিল। যখন বড় পাত্রে পাঠানো হয়েছে তখন আয়তনটা তার বেড়ে গেছে, নিশ্চয়ই চাপ কমে যাবে। যেহেতু দুইটা উপাদান একসাথে পাঠানো হয়েছে তাহলে এখন সেই চাপটা হবে আংশিক চাপ। তা আংশিক চাপ আমরা বয়েলের সূত্র অনুযায়ী P1 V1 ইকুয়াল P2 V2, সেইখান থেকে P2 ইকুয়াল এরকম আসবে, আমরা একটু আগে পড়ে আসছি। তাহলে Pn2 ইকুয়াল P1 V1 বাই V। এখন এখানে আমরা মান বসিয়ে দেই, P1টা কত আমরা এখানে সাইড নোট লিখে দেই 1 অ্যাটমসফিয়ার, এটা শুরুতে তার চাপ। V1টা কত, শুরুতে আয়তন 600 ml, 0.6 লিটার, 1000 দিয়ে ভাগ দিয়েছে। আর বড় আয়তন অর্থাৎ বড় আয়তন V ইকুয়াল 1 লিটার, বড় আয়তনে যে চাপটা দিবে সেটা তার আংশিক চাপ, সেটা আমাদের বের করতে বলা হয়েছে। এখন আমরা এখানে মান বসিয়ে দিই, P1 এর মান 1 অ্যাটমসফিয়ার, V1 এর মান 0.6 দিলাম। ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম আংশিক চাপ, ক্যালকুলেশন করে কত আসে, 0.6 আসে, 0.6 অ্যাটমসফিয়ার। দেখো আগে ছিল 1 অ্যাটমসফিয়ার, এখন কমে গেছে না চাপ, আর আয়তন তো বেড়ে গেছে, চাপ তো কমবেই। এখন আরেকটা গ্যাস ছিল অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে আংশিক চাপ একই সূত্র, আমরা যদি এখানে P2 V2 দেই, P2 V2 বাই V, 750 মিলিমিটার পারস্তাপকে অ্যাটমসফিয়ার বানানো হয়েছে, 760 মিলিমিটার দিয়ে ভাগ দিয়ে আমরা কি করলাম, এই মিলিমিটারকে অ্যাটমসফিয়ারে রূপান্তর করলাম, আর এই মিলিলিটারকে আমরা লিটার বানাইলাম, আর শেষ আয়তন 1 লিটার। ঠিক আছে, এখন আমরা মান বসিয়ে দেই, P2 মান 750 ভাগ 760, এটা হচ্ছে অ্যাটমসফিয়ার এখন হয়েছে, আর V2 মান 0.8, আর বড় V 1 লিটার। এইখান থেকে ক্যালকুলেশন করে আমরা যে আংশিক চাপটা পাচ্ছি 0.79 অ্যাটমসফিয়ার। দেখো এইটা আংশিক চাপ, এটা আংশিক চাপ, দুই আংশিক চাপ বের হয়ে গেল, মিশ্রণের মোট চাপ। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুযায়ী মোট চাপ ইকুয়াল দুইটার আংশিক চাপের সমষ্টি। তাহলে Pn2 মান 0.6 অ্যাটমসফিয়ার, PO2 মান 0.79 অ্যাটমসফিয়ার। এখন এই দুটো যোগ করলে মোট চাপ পাওয়া যাবে, যোগ করে পাওয়া গেছে 1.39 অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে মোট চাপ, এ হচ্ছে মোট চাপ, এ হচ্ছে নাইট্রোজেনের আংশিক চাপ,
এ হচ্ছে অক্সিজেনের আংশিক চাপ। তা থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মহান আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় থ্যাংক ইউ।